আমাদের প্রশ্নটা এরকম, একটু দেখো, মানে হচ্ছে এখানে লেখা মনে করো 3 প্লাস, তারপর লেখা আছে 6 প্লাস, এরপর লেখা আছে 9, এরপরে প্লাস ডট ডট প্লাস, এরপর লেখা আছে তোমার n। এর একটা ধারা, আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে ধারা পড়ছি না, এটা কিন্তু একটা ধারা। এখন এইটার প্রোগ্রামিং লিখতে বলছে তোমাকে যে তুমি এইটা প্রোগ্রামিং করো। গ নাম্বার, আমরা কিন্তু ঘ নাম্বার আলোচনা করতেছি, ডু হোয়াইল লুপ দিয়ে ব্যবহার করতেছি। আমাদের ডু হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা করতে বলছে আমাদের। সবাই খেয়াল করো, আমরা লুপ জানি 3টা, লুপ কয়টা জানি? 3টা লুপ জানি সি প্রোগ্রামিং, তাই না? কিন্তু আমাকে এটা করতে বলছে ডু হোয়াইল লুপে। তো 3টা যে লুপ সেটা কী কী ছিল দেখো, আমাদের প্রশ্ন কিন্তু এটা, তাই না? তাহলে 3টা লুপের মধ্যে আমাদের 1 নাম্বার লুপ কী ছিল? ফর লুপ। এটা কী ছিল? ফর লুপ। 2 নাম্বার কী ছিল? হোয়াইল লুপ, তাই না? আর 3 নাম্বার কী ছিল? ডু হোয়াইল লুপ। তাহলে এই যে ডু হোয়াইল লুপ, তাহলে এইটা দিয়ে আমাদের এটাকে করতে বলছে যে তুমি এটা ডু হোয়াইল লুপ দিয়ে তুমি এটাকে সমাধান করো। এই ধারাটাকে আমরা 3টা লুপ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমাদের করতে হবে কী দিয়ে? প্রশ্নে উল্লেখ করে বলে দিচ্ছে যেটাকে ডু হোয়াইল লুপ দিয়ে করতে হবে, যার কারণে তুমি 3টা লুপ শিখতেই বাধ্য। বুঝতে পারছো কী বলছি? আমরা যে কোনো একটা লুপ দিয়ে কিন্তু এই ধারাটা করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে এটাকে করতে হবে। তাহলে এখন ডু হোয়াইল লুপের যে বেসিক স্ট্রাকচার সেটা আমাদের তো আগে জানতে হবে। ডু হোয়াইল লুপের যে বেসিক স্ট্রাকচার সেটা কি আমাদের আগে জানতে হবে। তো সেই জন্য আমি এখানে দেখো, আমি ডু হোয়াইল লুপের যে বিষয়টা সেটা আমি লিখবো এখানে। সবাই আমাদের একটা কাউন্টার লাগে, দেখো কাউন্টার মানে হচ্ছে যেই লুপটাকে গণনা করবে আমাদের কি লাগে? একটা কাউন্টার লাগে। তো আমরা সবসময় কাউন্টারকে কি ধরি? আমরা সবসময় কাউন্টারকে আই ধরি বা অন্য কিছু একটা ধরি, এরকম, তাই না? তাহলে এইটার আগে আমাদের একটা কাউন্টার লাগবে যে লুপ গণনা করবে, কাউন্টার লাগে। তাহলে আমরা এখানে লিখবো, হ্যাঁ, তাহলে এখানে লিখবো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কাউন্টার ডিক্লারেশন। প্রথম এখানে কাউন্টার ডিক্লেয়ার করতে হয়, তাই না? কাউন্টার কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। তারপর কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হয়, তার মানে শুরু করতে হয়। তারপর আমরা কেন কি লিখবো? কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যেটাকে আমরা বলি শুরু, ঠিক আছে? তারপরে আমরা এখানে লিখবো ডু, লিখবো এখানে কি লিখবো? ডু। ডু লেখার পরে আমরা প্রোগ্রামিংয়ের অংশগুলো এখানে লিখবো, ঠিক আছে? তারপরে আমাদের যে লুপের যে স্টেপগুলো এক এক করে বাড়বে, তো যেমন ধরো এখানে বাড়তেছে না, দেখো 3-এর পরে কত? 6, তারপর কত? 9, তাই ধাপগুলো বাড়তেছে না আস্তে আস্তে। তাহলে আমাদের এইখানে লেখা লাগবে ইনক্রিমেন্ট। কি লেখা লাগবে? ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অথবা কি কখনো কখনো বাড়ে আর কখনো কখনো কি কমেও কিন্তু। যেমন বড় সংখ্যা যদি আগে শুরু হয়, যেমন ধরো এখানে যদি 9 দিয়ে শুরু হইতো, তাহলে 9, 6, 3 এরকম যদি হইতো, তাহলে আমরা এটা বলতাম ডিক্রিমেন্ট। এটা আমরা কি বলতাম? ডিক্রিমেন্ট। তারপর আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, দেখো ডু, ডিক্রিমেন্ট অর্থ কি? ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া, কমা। আর এইখানে লিখতে হবে হোয়াইল। এখানে কি লিখতে হবে? হোয়াইল। আর এই হোয়াইলের মধ্যে লিখতে হয় কন্ডিশন। কি লিখতে হয়? কন্ডিশন। তো এটা কি বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে মোটামুটি হোয়াইলের একটা স্ট্রাকচার, কিন্তু আমরা যখন প্রোগ্রামিংটা করবো তখন আমাদের বেসিকটা একদম স্পষ্ট থাকবে, ঠিক আছে? তা আমরা প্রোগ্রামিংটা শুরু করি। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবো যে আমি এই লাইনটা বুঝি নাই। প্রত্যেকটা লাইন বুঝে বুঝে প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রামের তুমি যদি একটা লাইন না বুঝো, তাহলে পরের লাইন বোঝার কোনো সম্ভাবনাই তোমার নাই, ঠিক আছে? দেখো আমরা জানি প্রোগ্রামিং যখন শুরু করি তখন আমাদের কী লিখতে হয়? সিতে কী লিখতে হবে বলো তো? হ্যাশ লিখতে হবে। কী লিখতে হবে? হ্যাশ লিখতে হয়। তারপর লিখতে হবে ইনক্লুড, তারপর লিখতে হবে কি stdio.h, এটা লিখতে হয় আমাদের, বুঝতে পারছো? তাহলে লাইব্রেরি ফাংশন যোগ করার জন্য এটা লাগবে আমাদের, ইনক্লুড stdio.h। তারপর আমরা লিখি ভয়েড মেইন। কি লিখি? ভয়েড মেইন। ভয়েড মেইন লেখার পরে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ওই পাশে গিয়া। এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের যে ধারাটার দিকে সবাই একটু খেয়াল করি। এখানে এইখানে ধারা শুরু হয়েছে, প্রথম পদ কত?
3, প্রথম পদ কত 3, তারপর দ্বিতীয় পদ হচ্ছে 6, এর মধ্যে ব্যবধান কত, তাহলে দেখবা যে এইটা আসলে 3 করে বাড়ছে, এটা আসলে কত করে বাড়ছে, তার মানে ইনক্রিমেন্টটা হয়েছে 3 করে, কত করে ইনক্রিমেন্ট হয়েছে 3 করে ইনক্রিমেন্ট হয়েছে। এবার দেখো এইখানে লাস্টে একটা পদ আছে, এখানে এই পদটা আমরা জানি না, তার মানে আমাদের প্রোগ্রামের মধ্যে এই পদটা স্বাধীন, যে ধারাটা করবে সে এখানে যে কোনো ভ্যালু বসাইয়া এই ধারাটা সম্পন্ন করতে পারবে। তা আমি যদি এটাকে প্রোগ্রামের মাধ্যমে করতে চাই তাহলে এন এর জায়গায় একটা ইনপুট নিতে হবে, যেহেতু আমি এন এর মান জানি না, আর আমাকে বের করতে হচ্ছে সমষ্টির, এর সমষ্টির মানে ধারার সমষ্টি যেটা সেটা বের করতে বলছে এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আমরা সমষ্টি বের করার ক্ষেত্রে যে একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে শেষের পদটা যদি না জানি তাহলে ধারার সমষ্টি বের করা যায় না, মানে এই ধারায় কয়টা পদ আছে সেটা যদি আমরা না জানি সেটা কি বের করা যায় না। তার মানে এই এন এর মানটা আমাদের এটা ইনপুট নিতে হবে। তা দেখো আমাদের এখানে একটা ইনপুট নিতে হবে, তাহলে এটার জন্য একটা ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবল মানে যেটা ভ্যালু জমা হয়, তাই না? তাহলে এইটা কী ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ কী হবে, দেখো 3, 6, 9 আমাদের 4 ধরনের ডাটা টাইপ আছে, তার মধ্যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তাহলে এখানে 3 তো ইন্টিজার, 3 কী ধরনের ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, তাই না? তাহলে আমাদের এখানে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটা অবশ্যই ইন্টিজার হবে, আর সবগুলো যেহেতু ইন্টিজার তাহলে আমাদের যোগফলটাও কী হবে, কেন ইন্টিজার সংখ্যার মধ্যে কে কে থাকতে পারে, এর আগের দিন ক্লাসে আমরা বললাম না, 0, +1, -1, +2, -2, +3, -3 এরকম যত সংখ্যা আছে সেই সকল সংখ্যাকে ইন্টিজার সংখ্যা আর কি আমরা ইন্টিজারের মধ্যে পড়ে, এগুলো বুঝতে পারছো? তাহলে দেখো তাহলে আমাদের ভেরিয়েবলটা কী হবে, ইন্টিজার ডাটা টাইপ হবে, তাই না? এবং যোগফল যেটা বের হবে সেটাও কিন্তু ইন্টিজার আসবে। তাহলে আমাদের এখানে কয়েকটা ভেরিয়েবল লাগবে, কয়েকটা ভ্যালু কিন্তু আমাদের মেমোরিতে গিয়ে জমা হবে। প্রথম হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে লিখি, দেখো তাহলে আমি এখানে বললাম যে এটা ইন্টিজার টাইপ হবে, আমি এখানে লিখবো INT ইন্টিজার। তাহলে প্রথমে তো আমাদের প্রথম পদটা যেটা আমরা বলি কাউন্টার ডিক্লেয়ার করতে হয়, এটা আমরা আই ধরলাম, আই একটা ভেরিয়েবল যেটা ভ্যালু রাখবো, আমি এই লুপটাকে ঘোরানোর জন্য সেখানে ভ্যালু রাখতে হবে, যেমন 3 প্রথম পদ, তাহলে আই এর মান আমরা 1 ধরতে পারি। তারপর যখন দ্বিতীয় পদে যাবো তখন আই এর মান 2 হবে। আই হচ্ছে সে লুপের প্রত্যেকটা পদকে মানে কাউন্ট করবে, আমি কোন কোন পদে আসি সেটা। তাহলে আমি এখানে যদি লিখি, দেখো আই লেখার পরে আমি এখানে আইটা লাগবে, আমাদের এন লাগবে, এন এর মানটা আমাদের নিতে হবে, ইনপুট নিতে হবে, তাহলে এই জন্য একটা ভেরিয়েবল লাগবে। এবার দেখো আমাদের যোগফল এস, আমি যোগফলকে এস ধরলাম, এরকম একটা ভেরিয়েবল লাগবে। এখন আমি তোমাদের এখানে আসি যে এই 3টা লেখার কারণ কি, এই 3টা লেখার আসলে কারণ কি। দেখো ধরো আমাদের একটা মেমোরির মধ্যে এই 3টা ভেরিয়েবল জমা হবে, ধরো আমাদের একটা মেমোরি, কথার কথা এটা আমাদের একটা মেমোরি, এই 3টে নামে ভ্যালু একটা পাত্রের মতো, ধরো আমাদের এখানে একটা পাত্র জমা হলো, এটা আই, তারপরে হচ্ছে এটা হচ্ছে এন, আর ধরো আমাদের এখানে লিখলাম এটা হচ্ছে এস, এরকম 3টা পাত্র। আমি আয়ের মান যা লিখবো এখানে এসে জমা হবে, মেমোরি থেকে জমা হবে। তারপরে এন এর মান এটা তো অবশ্যই ইনপুট নিতে হবে, কারণ ধারার এই এন এর পদটা আগে জানতেই হবে, নাহলে সে সমষ্টি বের করতে পারবে না। তাহলে এন এর মানটা এখানে এসে জমা হবে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা পদ যোগ হওয়ার পরে যে যোগফলগুলা সেই সবগুলো মান এইখানে জমা হবে, ঠিক আছে? এই প্রত্যেকটা পদ যোগ হওয়ার পরে যে যোগফলটা সেটা কোথায় জমা হবে, এখানে। তাহলে আমাদের 3টা ভেরিয়েবল এখানে লাগতেছে, 3টা ভেরিয়েবল কি এখানে আমাদের লাগতেছে। তাহলে এই ভেরিয়েবলগুলোর ডাটা টাইপ, অর্থাৎ এগুলোর মধ্যে কি ধরনের ডাটা জমা হবে এটা তোমাকে জানতে হবে। তাহলে এটা আমরা লিখছি ইন্টিজার টাইপের ডাটা, আর ইন্টিজার টাইপের ডাটা মানে কি পূর্ণ সংখ্যার যত সংখ্যা আছে সব এটার মধ্যে জমা থাকতে পারবে, এর বাইরে কোনো কি তথ্য জমা থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার, ভেরিয়েবল এবং তার ডাটা টাইপ, এটা ক্লিয়ার, তুমি বুঝো না এটা, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখে থাকি আমরা এইখানে এই যে প্রথম পদ এটা কত 3 না, এটা কত 3, আর এই যে এন এর মানটা এটা আমাদের ইনপুট নিতে হবে। তাহলে আমরা প্রথমে এই ইনপুট এটা নিয়ে নিই, প্রথমে আমরা ইনপুটটা নিয়ে নিই। তাহলে তোমাকে আমি স্ক্রিনে দেখাবো একটা জিনিস যে তুমি এই এন এর মানটা ইনপুট নাও, এরকম একটা নির্দেশনা তোমাকে আমি দেবো। তাহলে আমরা জানি প্রিন্টএফ এটা হচ্ছে আউটপুট ফাংশন, এটা কি ফাংশন, আউটপুট ফাংশন। এর মধ্যে যা লিখবো সেটা আমার স্ক্রিনে দেখাবে। আমি এখানে লিখবো ইনপুট দ্য ভ্যালু অফ এন, তুমি এন এর ভ্যালুটা নাও, আমি তোমাকে বললাম। আমি এখানে এটা আউটপুট দেখাই, দেখো কীভাবে আসে, আমি তোমাদের আউটপুটটা দেখাই। আমি এটাকে সেভ করবো এবং রান করবো, দেখো
দেখো একদম প্রথম লাইনটা লেখা আছে ইনপুট দ্য ভ্যালু অফ এন, তোমাদের হয়তো দেখা যায় না, এখানে লেখা আছে ইনপুট দ্য ভ্যালু অফ এন। এটা কেন দেখাইলো? আমি এইখানে লেখছি তাই। ধর আমি যদি এটাকে মুছতে ফেলাই, আমি এটাকে মুছলাম, এই লেখাটা আমাদের এখানে নাই, আমি এটাকে নাই করলাম, তাহলে আমাদের কী হবে দেখো, আমি আউটপুট দেখতেছি, তাহলে দেখো কিছুই নাই, কিছুই কিন্তু আসে নাই। আমি যদি ওইটা রাখি তাহলে এই যে দুটো না আসছে এটা এমনি প্রোগ্রামের ক্ষেত্রে আসছে, কিন্তু আমরা প্রিন্টএফের জন্য কিছু লিখি না, এই জন্য প্রথম লাইনে ইনপুট দ্য ভ্যালু অফ এন এটা কিন্তু আর নাই, আছে নাই। তাহলে এটা দ্বারা বুঝতে পারলাম প্রিন্টএফের মধ্যে যে লাইনগুলো আমরা লিখবো সেটা স্ক্রিনের পর্দাতে আমাদের আউটপুট দেখায় বা প্রদর্শন করে, ঠিক আছে। আচ্ছা এবার আমি ওইটা পরে বুঝতে পারবো যে আমি ইনপুট নেব। দেখো আমি এটা আবার রান করে দেখো, আমাকে ইনপুট নিতে বলছে, আমি ইনপুট নিতেছি, দেখো কোনো ইনপুট যায় না। কেন যায় না? আমি ইনপুট লেখার যে মেকানিজম বা ফাংশন সেটা এখনও যোগ করিনি। তা ইনপুট নেওয়ার ফাংশন যোগ করতে হয়, তাই না? আমি ইনপুট নিতে বলছি, কিন্তু ইনপুট নেওয়ার এখনও কি মেকানিজম বা ফাংশন আমি কি যোগ করি নাই, এই জন্য কিন্তু আমি ইনপুট নিতে পারতেছি না। এখন দেখো আমি তো এখানে ইনপুট নেওয়ার জন্য কি ফাংশন ব্যবহার করতে হয়, স্ক্যানএফ, এবং আগের দিন ক্লাসে আমরা আলোচনা করছি ইনপুট নেওয়ার জন্য কী ব্যবহার করতে হয়, স্ক্যানএফ। এবার দেখো আমি এখানে যেহেতু ইন্টিজার টাইপের ডাটা আমি ইনপুট নেব, তাই ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে %d। আমরা এটাও কিন্তু আলোচনা করছি গত ক্লাসে, যদি না দেখো এটা আবার দেখে নিও। %d ফরম্যাট স্পেসিফায়ার মানে %d লিখলে সে আমাকে ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নেওয়ার পারমিশন দিবে, ঠিক আছে। এরপর দেখো আমি এখানে একটা কমা লিখবো, যেহেতু আমি এখানে ইনপুট নিতেছি একটা, তাই %d লিখবো একটা। যদি একাধিক ইনপুট নিতাম তাহলে %d কি আরও বেশি লিখতাম, ঠিক আছে। এবার দেখো আমি এখানে লিখবো n%, এটা ঠিকানা বোঝায়, এটা ইনপুট নেওয়ার পরে কোথায় গিয়ে জমা হবে, n এর মধ্যে গিয়ে জমা হবে। দেখো আমি এখানে লিখলাম n, আমি এটাকে ক্লোজ করলাম। দেখো তার মানে কি হবে, দেখো এই যে আমি এখানে একটা এটা মেমোরি একটা ইমাজিনেশন করছিলাম আমরা, এখানে একটা n নামে একটা ভেরিয়েবল আছে মেমোরির মধ্যে, এখানে ভ্যালুটা জমা হবে, এটা বলছিলাম না। তার মানে আমি এখান থেকে ইনপুট যে মানটা নেব সেটা এই n% দিয়ে মেমোরির ঠিকানাকে বোঝায়, তারপর n এর মধ্যে যে ভেরিয়েবল যেটা ভেরিয়েবল ছিল তার মধ্যে গিয়ে n মানটা জমা হবে, মেমোরির মধ্যে গিয়ে জমা হবে, ঠিক আছে। এখন দেখো আমি তাহলে এটাকে রান করি, দেখো এটাকে রান করে তাহলে কী হবে, দেখো দেখো এই যে সামনে একটা চিহ্নের মতো উঠতেছে নামতেছে না, তার মানে আমাকে বলছে তুমি ইনপুট নাও, ইনপুট নিতে পারো। আমি দেখো আমি এখানে 5 লিখলাম, আমি এখন লিখতে পারতেছি। আগেরবার যখন লিখছি তখন এটা কেটে গেছে, কিন্তু হয় নাই, কিন্তু এবার আমি লিখতে পারছি, তার মানে কি ইনপুট নেওয়া হয়েছে। এবার এন্টার দিলেই মানটা ইনপুট হয়েছে। এখন মেমোরিতে গিয়া এর নামে যে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে ওটার মধ্যে গিয়া তোমার 5 জমা হয়েছে, বুঝতে পারছো কি বলছি? তাহলে এই যে n ওইটা লেখার পরে n এর মধ্যে আমার এখানে 5 জমা হবে, কি জমা হবে বলো তো, 5 জমা হবে। তাই আমি এখানে এটাকে, তাহলে এটা ভেরিয়েবল, এখানে এখন ভ্যালু কত, 5। ওই প্রোগ্রাম যখন রান করবে তখন থাকবে আর কি, ভ্যালু কত থাকবে, 5। এইভাবে আমরা ইনপুট নিতে পারি, এইভাবে কি আমরা ইনপুট। তাহলে ধরো আমি এই n এর মানটা আমি স্বাধীন, আমি যা ইনপুট দেব সেই অনুযায়ী সেই মানটা এখানে থাকবে। যেহেতু আমাদের এখানে এটা স্বাধীন রাখা হয়েছে, n এর মানটা দেয়া নাই, তো আমি যে কোনো ভ্যালু এটা রাখতে পারি এখানে, ঠিক আছে। আমি যদি n এর মান ধরি 3, তাহলে ধারা এখানেই শেষ, কারণ প্রথম পদে 3, তাহলে ধারার পদও একটা, তাহলে সমষ্টিও 3 হবে। আমি ধরি যদি 6, তাহলে এই পর্যন্ত ধারাটা। আমি যদি n এর মান ধরি 9, তাহলে ধারাটা 3টা পদ পর্যন্ত। আমি যদি ধরি n এর মান 12, তাহলে আরও 4টা পদ পর্যন্ত। এখন তুমি যা ধরো সেই অনুযায়ী যোগফল আসবে। আমি যদি 3 ধরি তাহলে যোগফল আসবে 3, আমি যদি লিখি যদি n এর মান 6 তাহলে যোগফল আসবে 9, কারণ প্রথম পদটা তো 3, তারপরে কত 6, এই দুটো যোগ হয়ে যোগফল আসবে 9। আমি যদি ধরি 9, তাহলে যোগফল হবে কি, এখানে 3 আর 6 9, আর 9 কত 18, যোগফল আসবে তখন কি 18। তার মানে তুমি n এর মানটা যাই ধরো সেই অনুযায়ী আমাদেরকে যোগফল দেখাইবে, বুঝতে পারছো? তার মানে n এর মানটা নির্দিষ্ট না, n এর মান কি না, নির্দিষ্ট না। এবার খেয়াল করো, আমি এখন ডু হোয়াইল লুপ দিয়ে করতে হবে। তা ডু হোয়াইল লুপের যে স্ট্রাকচার ছিল, ডু হোয়াইল লুপের কী ছিল, একটা স্ট্রাকচার আছে না। দেখো আমি এখানে কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হয়, কাউন্টারকে ধরছি আমরা আই, যে লুপ কাউন্ট করবে কয়টা যোগ করা হলো এরকম একটা হিসাব সে রাখবে, ঠিক আছে। যদি হিসাব না রাখে তাহলে তো আমাদের এলোমেলো হয়ে যাবে না, তাই কাউন্টার দরকার, যে হিসাব রাখবে কয়টা পদ যোগ করা হলো। তা আমরা কাউন্টারকে ইনিশিয়ালাইজ করবো, তা আমি এখানে করি, দেখো আই এর মান প্রথম পদ কত 3 না, তা আমি এই প্রথম পদটা তার মান লিখবো 3, বুঝতে পারছো? তাহলে কাউন্টার কী দিয়ে শুরু হলো, কাউন্টার ভ্যালু মানে কত ভ্যালু লিখলাম আমরা 3 লিখলাম, ঠিক আছে। এরপর দেখো
আমাদের আরেকটা ভ্যালু এই যে যোগফল লিখছি না, যোগফলের ভ্যালু 0 ধরা লাগবে। এটা কেন আমি তোমাকে ব্যাখ্যাটা একটু পরে বলতেছি, যে এস এর মান এখানে একটা 0 ধরা লাগবে। তাই আমি এখানে সমান 0 লিখলাম। এটা লিখলাম কেন, এটা কারণ আমি তোমাদের একটু পরে বলতেছি, ঠিক আছে? এবার একটা বিষয় খেয়াল করো, উপরে লেখা যাবে, এখানে লেখা যাবে, অসুবিধা নেই। শুধু ডু এর আগে লেখো, তা তুমি যেখানে লেখো মেইন ফাংশনের মধ্যে তুমি যেখানেই লেখো, তবে ডু এর আগে লিখতে হবে। এখন লিখবো আমি ডু, কি লিখবো? ডু। এরপর আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। দেখো ডু এর আমাদের স্ট্রাকচার ছিল এরকম, এরকম ছিল না? ডু এর মধ্যে এখন এটা কাজ হবে। এখন এটা কি হবে? দেখো আমি এই ধারার প্রত্যেকটা পদ যোগ করতে চাচ্ছি, তাহলে আমি একটা ফর্মুলা লিখবো এখানে। দেখো এটার জন্য আমি লিখবো যোগফল এস সমান প্রতিটি পদ যোগ করবো আমরা। প্রতিটি পদ কী করবো? তার মানে আমি এখানে লিখবো যোগফল প্লাস আই। এই সূত্র ব্যবহার করে প্রতিটি পদ যোগ করা যায়। এই সূত্র ব্যবহার করে কি প্রতিটি পদ যোগ করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? কিভাবে যায় দেখো, এই যোগফল মানে বোঝায় আগে কোনো কিছু মান যোগফলের ছিল কি না। কিন্তু যখন আমি প্রথম পদটাকে যোগ করব, তখন কি এর যোগফল আগে কিছু ছিল? যখন আমি প্রথম পদটাকে যোগ করব একই সূত্র দিয়া, তখন এই যোগফলের মান আগে কিছু ছিল? আগে কোনো মান কিন্তু ছিল না, যার কারণে আমরা এই যে এস সমান সমান 0 ধরে নিছি। তাহলে প্রথম পদ যোগ করার ক্ষেত্রে আমাদের এস এর মান আসবে 0। কত আসবে? 0। তারপর আই এর মান আসবে, আই এর মান কত? 3। তাহলে যোগফল কত হইবে? 3। তাহলে প্রথম পদটার যোগফল তো 3ই হয়। তাহলে এই এস এর মধ্যে এসে 3 জমা হবে, ঠিক আছে? এরপর যখন একটা পদ শেষ, এখন কাউন্টার সামনে আগাবে, ইনক্রিমেন্ট হবে। তাই কাউন্টার তখন i+3 লিখবো আমরা, i+3। তাহলে আমরা এখানে লিখবো, দেখো আমরা এখানে লিখবো i+3। এটা একটু বোঝার জন্য একটু কষ্ট করতে হবে। দেখো আমি প্রথম লিখলাম এস সমান এস প্লাস আই, এটা গেল আমার প্রত্যেকটি পদ যোগ করার সূত্র। এরপরে আসো আমরা এখানে লিখবো, এবার ইনক্রিমেন্ট হবে, কাউন্টারের ইনক্রিমেন্ট হবে। যেহেতু কাউন্টার পরে মানগুলো বাড়তেছে আস্তে আস্তে, আমরা এখানে লিখবো আই সমান আই প্লাস প্লাস 3। কেন 3 লিখলাম? আয়ের মান 3 করে বাড়তেছে। দেখো প্রথম পদ ছিল আয়ের মান 3, তারপর হচ্ছে 6, তারপর কত হয়েছে? 9। এখানে বাড়তেছে কত করে? 3 করে বাড়তেছে না, যার কারণে আমরা লিখলাম আই সমান i+3। তোমরা এটা কি বুঝতে পারছো? এখন দেখো তারপরে লিখতে হয় ওই হোয়াইল কন্ডিশন লিখতে হয়। তাহলে এইরকম লুপটা কতক্ষণ চলবে? এই লুপটা কতক্ষণ চলবে? তাহলে আমরা এখানে লিখবো হোয়াইল যতক্ষণ এই যে আমরা এন এর মান, যতক্ষণ এই আই এর মানটা এন এর মান থেকে সমান থাকবে, বা এন এর মানের হোয়াইল লেখা একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে এখানে, আই ইজ লেস দ্যান অর ইকুয়াল এন। তার মানে আমরা এটা কি লিখছি বুঝতে পারো? এটা কন্ডিশন। এটা কি কন্ডিশন? এই লুপটা কতক্ষণ করবে? যখন এই শেষ পদটা আই বাড়তে 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 যখন এন এর সমান হয়ে যাবে, তখন লুপটা শেষ হয়ে যাবে। দেখো আই এর মান আমরা বাড়তেছে 3 করে। ধর তুমি এখানে ধরলা এন এর মান ধরলা, কথার কথা তুমি এন এর মান ধরছো 12, কথার কথা এন এর মান ধরছো কত? তাহলে প্রথম তো আই ছিল 3, তাহলে সে এই সূত্র দিয়ে যোগ করবে, 3 আসলো। পরে এই যে আই এর মান বাড়লো 3 করে। তাহলে দেখো আমি যদি এখানে 3 করে বাড়ে, তাহলে আমি এইটা তোমাদের একটু দেখাচ্ছি। এখানে আমি একটা কাজ করি, এটাকে আমি একদম প্রথম থেকে এই লজিকটা কীভাবে কাজ করে এই ব্যাখ্যাটা আমাদের প্রোগ্রামের সাথে মিলিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমাদের প্রথম থাকবে কি, এটা থাকবে আমাদের আই এর মান আমাদের ডিফাইন করা ছিল এখান থেকে 3। আই এর মান কত ডিফাইন করা আছে? আর এখানে আছে যোগফল সমান 0। যোগফল সমান কত? এই যে 0 লেখা আছে না ডিফাইন করা। এখন দেখো তাহলে সে প্রোগ্রাম ডু এ আসলো। আমরা এন এর মান নিছি ইনপুট, তা আমরা এখানে একটা কাজ করি, এইখানে আমাদের ভেরিয়েবলগুলো লিখি। প্রথম ছিল এন, তারপরে আই, তারপর কি এস। তাহলে আমরা এই মানগুলা আমরা এইখানে জমা হবে। খেয়াল করো এন এর মান নিছি আমরা 12 ইনপুট। কত নিছি? এই যে ফাংশনের মাধ্যমে ওই যে স্ক্রিনে লেখা আসলো ওইখানে আমরা 12 নিলাম, তাহলে এন এর মান 12 জমা হলো। এখন কত জমা হলো? 12। তাহলে দেখো এখন ডু হোয়াইল লুপের মধ্যে আসবে এস সমান এস প্লাস আই। তাহলে এই ফর্মুলা সে যোগ করবে, এই ফর্মুলা সে হবে। তাহলে এস সমান এস প্লাস আই। তাহলে এস এর মান ছিল আগে কত? 0, আর এখন আই এর মান কত? 3। তাহলে এখন যোগফল কত?
3, তাহলে প্রথম এই যোগফলের মান এখানে 3 জমা হবে। কত জমা হবে? 3। তারপর দেখো লেখা আছে i সমান i প্লাস 3, তার মানে i এর মানটা এখানে বাড়বে। i সমান i প্লাস কত? 3। তাহলে i এর মান ছিল আগে ছিল 3 আর এখন আসছে কত? 3। তাহলে এখন কত হলো? 6। এই স্টেপটা একটা স্টেপ গেল। এখন সেই হোয়াইলের সাথে মিলাবে i এর মান কি এখন n থেকে ছোট আছে? আছে। i এর মান হপায় কত হয়েছে? 6। আর আমরা n এর মান ধরছি কত? 12। তাহলে i এর মান এখন ছোট আছে না? যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ এই কাজটা হইতেই থাকবে, এই কাজটা চলতেই থাকবে। দুইটা ফাংশন এই কাজ ধরে কি চলতেই থাকবে যতক্ষণ এই n এর থেকে i এর মানটা ছোট থাকবে, এই কন্ডিশন। তাহলে ছোট, তাহলে আবার সে s এ যোগ করবে, তাহলে এখানে লাগবে s সমান s প্লাস কত? i। এবার দেখো s এর মান কত ছিল আগের? 3। তাহলে আমাদের এখানে আসবে 3। i এর মান কত ছিল? 6। কেন i এর মান এই 6 না আগের স্টেপে? তাহলে এখন কত হয়? যোগফল 9। তাহলে এখানে যোগফলের জায়গায় কি হবে? 9 হবে। তারপরে i এর ফাংশন কাজ হবে। তাহলে i সমান সমান কি লেখা আছে? i সমান i প্লাস কত? 3। তাহলে i এর মান ছিল আগে ছিল 6, এখন হচ্ছে কত? 3। তাহলে মোট কত হয়? 9। এখন তাহলে এটা হয়ে গেল, যোগফল আসলো 9 আর i এর মান আসলো কত? 9। এখন সে মিলাইবে, এখন না মিলাইবে i এর মান কি n থেকে ছোট? এখনো কিন্তু i এর মান ছোট। i এর মান n এর মান ধরছি আমরা 12। কত ধরছি? 12 ধরছি না? তাহলে সে আবার ওইটাকে সে কি করবে কি এইখানে আবার লুপটা ঘুরবে। তা এই যোগ আবার করবে, সে যোগ করার পর একটা মান পাবে s সমান s প্লাস i। তা আগে s ছিল কত? 9, এখন i এর মান কত? 9। তাহলে যোগফল কত হয়? 18। এবার i এর মানটা পরের লাইন কি i এর মান, তাহলে i সমান কি হবে? i সমান হবে i প্লাস কত? 3। তাহলে i এর মান ছিল 9 আর যোগ 3, তাহলে কত হয়? 12। এখন i এর মান কত হয়ে গেছে? 12। তাহলে i এর মান n এর সমান হয়েছে হবে। তা আমরা বলছি সমান হইলে লুপটা আবার ঘুরবে। এখানে বলছি লেস দ্যান অর ইকুয়াল। এটা কি লেস দ্যান অর ইকুয়াল? তার মানে বলছি যে i এর মানটা যদি ছোট হয় তাহলেও ঘুরবে, আর যদি সমান হয় তাহলেও একবার ঘুরবে। তাহলে যদি সমান তাহলে আরেকবার সে ঘুরবে, আরেকবার ঘুরলে তাহলে s এর মানটা আরেকবার যোগ হবে। দেখো তাহলে i এর মানও যোগ হবে আর s এর মানও কি যোগ হবে। তাহলে এখানে বিষয় খেয়াল করো, এখানে তাহলে s সমান s প্লাস i দেখা যায়, s সমান কি s প্লাস i। তো আমরা এটা এখানে দেখো s সমান s প্লাস i। তাহলে আগে s ছিল কত? আগে ছিল 18 আর এখন i কত? i মানে হচ্ছে 12। তাহলে যোগফল কত হয়? খেয়াল করো 30 হয়। যোগফল কত? 30। তাহলে i এর মান আবার বাড়বে। তাহলে i সমান i প্লাস 3। তাহলে i এর মান ছিল ওখানে 12 আর এখন হয়ে গেছে 3। তোর কত হলে 15 হয়ে গেল না? এখন 15 কি n থেকে ছোট না বড়? বড়। তাহলে আর এই সত্য ঠিক মানে কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হলে লুপটা আর ঘুরবে না। তখন এই যে শেষের যে যোগফল আসছে 30, এটা হচ্ছে সবগুলো ধারার যোগ করলে 30 আসলো ফলাফল। বুঝতে পারছো কি বলছি? সৌরভ বুঝছো এগুলা? তাহলে শেষের পদে যে যোগফল আসছে সেটা কি আমাদের যোগফলে আসবে। তাহলে আমাদের 30 আসবে যোগফল। এখন তাহলে এই যোগফলটা আমরা আউটপুট দেখবো। কি দেখবো? আউটপুট। তাহলে আউটপুট দেখার জন্য কি করতে হয়? একটা ফাংশন যোগ করতে হয়, এটা আমরা লুপের বাইরে করব, কারণ আমরা যোগফলটা একসাথে দেখবো সবগুলোর যোগফল। তো আমি এই লুপের বাইরে গিয়ে আউটপুট দেখতে হবে। তাহলে আমি এখানে লিখবো প্রিন্ট এফ, লেখার পর আমি এখানে লিখবো, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আউটপুটটা যেহেতু ইন্টিজার টাইপের হবে %d লিখতে হবে আর এখানে লিখতে হবে এই যে s লিখবো, তাহলে আমাদের যোগফলটা দেখা যাবে। এবার দেখো আমি এখানে কিছু লিখি। এখন আমি প্রোগ্রামটা রান করি। না না আমি এই জায়গায় পড়তে এসেছি, এই জায়গায় আমাদের কিন্তু প্রোগ্রাম লেখা শেষ। আমি এটা মুছতে ফেলাই যেহেতু বোকাই না বেটা আইনে মি মাস বেটা এবার দেখো আমাদের প্রথমে লেখছি কি ইনপুট দ্য ভ্যালু অফ n, তার মানে ওই ধারার শেষ পদটা কত আমরা এটা নিতে হবে। তাহলে আমি এখানে ধরো আমি লিখলাম 6। কত লিখলাম? 6। কথার কথা আমি ওই n এর মান লিখবো কত? 6। তাহলে আমি এখানে লিখলাম 6। আমি এখানে কত লিখবো? 6। তাহলে দেখো প্রথম পদ ছিল 3
আমি এন এর মান লিখছি 6, তার দ্বারা কতটুকু হবে? 2টা পদ হবে, 3 আর 6। আমার এন এর মান যেহেতু 6 লিখছি আমি, তাহলে কটা পদ হবে? 2টা, 3 আর 6। তাহলে যোগফল কত হবে? 3 আর 6 9। তাহলে দেখবো যোগফল আমাদের ঠিকই 9 আসবে। দেখো 9 আসছে যোগফল। কত আসছে? ওই যে ছোটো করে এখানে 9 আসছে যোগফল। বুঝতে পারছো? এখন ধরো আমি যদি এই এন এর মানটা আবার চেঞ্জ করে ধরি, এন এর মানটা আমি আবার চেঞ্জ করে ধরি, ধরো আমি এখানে লিখলাম 15। কত লিখলাম? 15। তা 15 যোগ করলে কত হবে? আমাদের 12 পর্যন্ত হয়েছিল 30, তা 30-এর লাগে 15 যোগ করলে 45 হওয়ার কথা। তাহলে দেখি আমাদের কত হয়। দেখো 45, এখানে 45 আসছে, এই যে এখানে 45 আসছে। বুঝতে পারছো? তাহলে আমাদের প্রশ্নে যেটা ছিল ডু হোয়াইল লুপ দিয়ে আমরা সেটা কিন্তু করতে পারছি আর কি, তাই না? আমি এটাকে দেখো তোমাদের বোঝার জন্য আমি এটা আবার একটু আলোচনা করি, কারণ এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, এইগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে। প্রশ্ন ছিল এরকম 3 + 6 + 9 + ... n এই ধারার সমষ্টি নির্ণয় করার প্রোগ্রাম লিখতে বলছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে। কি ব্যবহার করে? ডু হোয়াইল লুপ ব্যবহার করে। ঠিক আছে, একটা বিষয় খেয়াল করো। তাহলে আমাদের এখানে বেশ কয়েকটা বিষয় কাজ করতে হয়, যেমন কাউন্টার ডিক্লেয়ার করতে হয়, যে হিসাব রাখবে যে লাস্ট পর্যন্ত আমরা যোগ করতে পারছি কিনা। প্রতিটি পদ কাউন্ট করার জন্য আমরা একটা ভেরিয়েবল লিখলাম আই, এই যে একটা ভেরিয়েবল লিখলাম আই, ঠিক আছে। এবং আই এর মানটা আমরা এখানে ইনিশিয়াল করে দিলাম, মানে শুরু করে দিলাম। আই এর মান কত? 3। প্রথম পদের মান কত? 3, সেটা আমরা এখানে লিখে দিলাম। এরপর দেখো আমাদের এখানে এন এর মানটা জানতে হবে। এই এন এর মানটা স্বাধীন, তুমি যা লিখবা সেই অনুযায়ী ধারার যোগফল আসবে। তুমি যদি দেখো 6, তাহলে যোগফল আসবে 9। তুমি দেখো 9, তাহলে যোগফল আসবে কত? 18। বুঝতে পারছো? তাহলে এই মানটা কি স্বাধীন। এই জন্য আমি এখান থেকে ইনপুট নেওয়ার একটা ফাংশন যোগ করছি, scanf। এটা দিয়ে ইনপুট নেওয়া যায়। এই ফাংশনটা কিসে কাজ করে? ইনপুট নেওয়ার কাজ করে। আর আমরা এখানে লিখছি %d। এখানে কি লিখছি? %d। তার মানে ইন্টিজার টাইপের ডাটা আমরা ইনপুট নিতে পারবো। আর এখানে লিখছি n%n, তার মানে n এর মধ্যে গিয়ে ওই ভ্যালুটা জমা হবে। যে ভ্যালুটা আমরা ইনপুট নেব সেটা কোথায় জমা হবে? n এর মধ্যে গিয়ে জমা হবে। যেমন এইখানে তখন বসবে সেই মানটা। ঠিক আছে, তারপর লিখলাম কি যোগফলকে 0 ধরলাম। কারণ কি? প্রথম যে পদটা যোগ করার যে সূত্র, এখান থেকে এসে যদি মান কোনো না পায় তাহলে সেই এরর দেখাবে। কারণ প্রথম পদ যেমন 3-এর জন্য যোগফলের সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এসে তো একটা মান লাগবে, লাগবে না? এই জন্য এখানে তো আগে কোনো যোগফল ছিল না, এই জন্য ধরছি 0। আর এখন আই এর মান হচ্ছে 3, সেই জন্য আমরা এখানে এস এর মানটাকে 0 ধরে নিচ্ছি এখান থেকে। সবাই এটা বুঝতে পারছো? এস এর মান আমরা কেন 0 ধরলাম? প্রথম পদটা যোগ করার ক্ষেত্রে এসে যদি পূর্বের কোনো মান ছিল না, তাহলে যদি পূর্বের না মান পায় তাহলে সেখানে মান খুঁজবে। এই সূত্র অনুযায়ী এসের একটা মান খুঁজবে, এসের মান না পারে প্রোগ্রাম এরর দেখাবে। এই জন্য আমরা এসের মানটাকে 0 লিখে রাখছি। ঠিক আছে, এবার দেখো আমরা ডু হোয়াইল লুপ দিয়ে এই দুইটা কাজ হয়। এস = s + i, তার মানে প্রতিটি পদ যোগ হবে, এই পদের লগে এটা যোগ হবে, এর যে ফলাফল আসবে তার লগে এটা যোগ হবে, এর যে ফলাফল আসবে তার লগে পরের পদটা যোগ হবে। এরকম করে কি পরপর যোগ করতে থাকবে, সেটা এই সূত্রের মাধ্যমে সেই কাজটা হয়। এবং এই যে কাউন্টার যেটা বললাম সেটা কত করে বাড়তেছে? 3 করে বাড়তেছে। i = i + 3, দেখো ব্যবধান কত? 3 করে না? তাহলে এখানে 3 করে বাড়তেছে। তো এখানে একটা হোয়াইল কন্ডিশন আছে, i এর মান যতক্ষণ পর্যন্ত n থেকে ছোট থাকবে বা সমান হবে n এর, ততক্ষণ পর্যন্ত এই কাজ দুটো চলতেই থাকবে। এই কাজ দুটো কি চলতেই থাকবে। যখনই n থেকে বেশি হয়ে যাবে মানটা i এর, তখন প্রোগ্রাম কি এই লুপ থেকে বের হয়ে যাবে। আর লুপ থেকে বের হয়ে এই প্রিন্ট করবে, কার মান? এস এর মান প্রিন্ট করবে। একদম সবার শেষে যে যোগফলটা আসছে সেই যোগফলটাকে প্রিন্ট করবে। তো এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। এটা ডু হোয়াইল লুপ দিয়ে আমরা সমাধান করলাম, তাই না? তাই এই পর্যন্ত থাকবে। তোমাদের এই প্রশ্ন মানে